ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। লার্ন ইংলিশ সিস্টেম্যাটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। ইংরেজি গ্রামারের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই ভিডিওটা দেখার আগে তোমাদেরকে অবশ্যই বলবো, ক্লজ সংক্রান্ত এর আগে যে সমস্ত ভিডিওগুলো আমি বানিয়েছি, যাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখার আগে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজের ধারণাটা তোমাদের কাছে স্বচ্ছ হয়ে যাবে। লেটস বিগিন, চলো শুরু করা যাক। ক্লজ, আমরা জানি ক্লজ কাকে বলে। ক্লজ কথার অর্থ হলো বাক্যাংশ। ক্লজ হলো একটি বড় বাক্যের একটি ছোট অংশ যার মধ্যে সাবজেক্ট থাকে এবং ফাইনাইট ভার্ব থাকে। তাহলে ক্লজ নামটা শুনে বুঝতে পারছো অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে। যে ক্লজ নিশ্চয়ই বাক্যে অ্যাডভার্বের মতো কাজ করবে, তাই না? অ্যাডভার্বের মতো কাজ করবে। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ হলো এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ। মানে ক্লজকে আমরা তিনটি অংশে ভাগ করেছিলাম, একটা হলো প্রিন্সিপাল ক্লজ, একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, একটা হলো কোঅর্ডিনেট ক্লজ। জেনারেলি দুই ধরনের, একটা হলো প্রধান বাক্যাংশ বা প্রিন্সিপাল ক্লজ, আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ বা অপ্রধান বাক্যাংশ। প্রধান বাক্যাংশ অন্য বাক্যাংশের উপর নির্ভরশীল নয়, আর সাবঅর্ডিনেট ক্লজ বা অপ্রধান বাক্যাংশ বাক্যের অন্য অংশের উপর নির্ভরশীল, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। তো অ্যাডভার্বিয়াল ক্লজ হলো এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানেই হচ্ছে সেটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, তাই না? তাই অ্যাডভার্বিয়াল ক্লজ বাক্যে অ্যাডভার্বের মতো কাজ করবে। অ্যাডভার্বের কাজটা কি আমরা পার্টস অফ স্পিচ ক্লাস করার সময় বলেছি। অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্বের কাজটা কি। অ্যাডভার্ব আমাদেরকে জেনারেলি কতগুলো জিনিস বলে দেয়। সেটা হলো একটি কাজ কখন হচ্ছে, একটি কাজ কোথায় হচ্ছে, একটি কাজ কিভাবে হচ্ছে। কোথায় অর্থাৎ কখন মানে সময়, কোথায় মানে স্থান, কিভাবে মানে ম্যানার বোঝালে আমরা জানি অ্যাডভার্ব হয়। এছাড়াও পারপাস বা উদ্দেশ্য বোঝালে অ্যাডভার্ব হয়, রেজাল্ট বা ফল বোঝালে অ্যাডভার্ব হয়, ডিগ্রি বা কম্প্যারিজন তুলনা বোঝাতে কি হয়, অ্যাডভার্ব হয়, কন্ট্রাস্ট বৈপরীত্য বোঝালে অ্যাডভার্ব হয়, কন্ডিশন বা শর্ত বোঝালে অ্যাডভার্ব হয়, রেজাল্ট বা ফল বোঝালে অ্যাডভার্ব হয়, রিজন বা কারণ বোঝালে অ্যাডভার্ব হয়, পারপাস বা উদ্দেশ্য বোঝালে অ্যাডভার্ব হয়। তাহলে অ্যাডভার্বের জেনারেলি কাজ হচ্ছে সেটাই, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, তাই না? ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আমরা একটা জিনিস মনে রাখবো যে এই সমস্ত জিনিসগুলো যদি বোঝায়, যে পার্টস অফ স্পিচের দ্বারা টাইম বোঝাবে, প্লেস বোঝাবে, পারপাস বোঝাবে, রিজন বা কারণ বোঝাবে, রেজাল্ট বা ফল বোঝাবে, ম্যানার বা উদ্দেশ্য বোঝাবে, কন্ডিশন বা শর্ত বোঝাবে, কন্ট্রাস্ট বা বৈপরীত্য বোঝাবে, কম্প্যারিজন বা ডিগ্রি বোঝাবে, তাকে আমরা বলবো অ্যাডভার্ব। তাহলে এইগুলির মধ্যে যদি কোনো কিছু কাজ করে, যে বাক্যাংশ এই কাজগুলির মধ্যে একটি কাজ করবে, তাকে আমরা বলবো কি ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে কতগুলো আমি উদাহরণ আগে থেকে লিখে রেখেছি তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় এবং ক্লাসটা যাতে অল্প সময়ের মধ্যে শেষ হয় সেই উদ্দেশ্যেই। লেটস বিগিন, চলো দেখে নেওয়া যাক প্রথম বাক্যটা। এই যে বাক্যগুলো আমি 9টা বাক্য এখানে দিয়েছি, প্রত্যেকটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি বাক্যকে তিনটি অংশে ভাগ করা যায়, একটা হলো সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, দ্বিতীয় হলো কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, তৃতীয় হলো কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট, একটি সাবজেক্টে একটি ফাইনাইট ভার্ব থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক সাবজেক্ট, একাধিক ফাইনাইট ভার্ব থাকে। তো কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যে আরেকটা বলতে পারি, যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ থাকে, এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকে, তাকে বলা হয় জটিল বাক্য। তাহলে জটিল বাক্যে কি থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে একটি প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ, এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ বা সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে এই প্রত্যেকটা বাক্যই হলো কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। একমাত্র মনে রাখবে যে জটিল বাক্যেই সাবঅর্ডিনেট ক্লজ দেখা যায়। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটার মধ্যে কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, এই বাক্যগুলির মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ আছে আর একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে। আমি ইচ্ছা করে রেখেছি সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, তাই তো? এবং সেই সাবঅর্ডিনেট ক্লজটা বাক্যে কিসের কাজ করবে, অ্যাডভার্বের কাজ করবে। তাহলে যে বাক্যাংশ বাক্যে অ্যাডভার্বের কাজ করে তাকে আমরা কি বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ। চলো দেখে নেওয়া যাক। নাম্বার 1, হি ওয়ান্টস টু সি ইউ, সে তোমাকে দেখতে চায়। বিফোর হি ডাইজ, মরার আগে। তাহলে এই বাক্যে দুটো অংশ, হি ওয়ান্টস টু সি ইউ
একটা, এটা হলো প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ, যেটা কারোর উপর নির্ভরশীল নয়, বাক্যের এই অংশের উপর নির্ভরশীল নয়, সরি ইউ। আর বিফোর হি ডায়াস এই অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, মরার আগে। মরার আগে, তাহলে মরার আগে যখন বলছি তখনই কি সেটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না? পারছে না। যতক্ষণ পর্যন্ত এই অংশটা দিচ্ছি যে সে তোমাকে দেখতে চায় বা সে তোমার সাথে দেখা করতে চায়, মরার আগে, তাহলে মরার আগে এই সাবঅর্ডিনেট ক্লজটার কোনো অর্থ নেই প্রিন্সিপাল ক্লজটা ছাড়া। এখানে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো এই সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডভার্বিয়াল ক্লজ কিনা। তাহলে আমরা এখানে দেখে নেব যে সে তোমাকে দেখতে চায়, কখন দেখতে চায়, কখন, হোয়েন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, মানে সেটা সময়ের উত্তর দেয়। কখন দেখতে চায়? মরার আগে। তাহলে বিফোর হি ডায়াস এটা হলো কি ক্লজ? এই অংশটা হলো সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। কি করে বুঝতে পারলে? তাহলে প্রিন্সিপাল ক্লজকে কখন দিয়ে প্রশ্ন করলে, বাংলায় কখন, ইংরেজিতে হোয়েন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে বিফোর হি ডায়াস এই অংশটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট লক্ষ্য করো, উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম, হোয়ার লিভিং ওয়াজ বেটার যেখানে জীবন ধারণটা হচ্ছে খুব ভালো, মানে আগের থেকেও ভালো। তাহলে আমরা গিয়েছিলাম এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কারোর উপর নির্ভরশীল নয়। আর যেখানে জীবন ধারণটা হচ্ছে ভালো, আগের থেকেও ভালো, তাহলে কোথায় গিয়েছিলাম আমরা? প্রিন্সিপাল ক্লজকে কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই, বা ইংরেজিতে হোয়ার দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই তাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ বা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এই অ্যাডভার্বিয়াল ক্লজটা কার উপর নির্ভরশীল? উই ওয়েন্ট, এটার উপর নির্ভরশীল, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না। তাহলে প্লেস বোঝালো অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। নেক্সট নাম্বার 3 আমরা দেখে নেব, আই ইট আমি খাই, সো দ্যাট আই ক্যান লিভ যাতে করে আমি বাঁচতে পারি। তাহলে আমি খাই, খাই এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রথম বাক্যাংশ, তাই তো? আর সো দ্যাট আই ক্যান লিভ এটি একটি অংশ। তাহলে আই ইট এটা কারোর উপর নির্ভরশীল নয়, তাই এটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। আর সো দ্যাট আই ক্যান লিভ যাতে করে আমরা বাঁচতে পারি। তা যাতে করে বাঁচতে পারি এটা কি কোনো অর্থ প্রকাশ করতে পারছে? পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না, নিজে নিজে স্ট্যান্ড করতে পারছে না, নিজে নিজে দাঁড়াতে পারছে না। এই অংশটা ছাড়া এই অংশটা কোনো অর্থ নেই, মিনিংলেস, তাই তো? তাই এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ, সো দ্যাট আই ক্যান লিভ। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে কি বোঝাচ্ছে? উদ্দেশ্য বোঝাচ্ছে বা পারপাস বোঝাচ্ছে। আমি খাই কোন উদ্দেশ্যে খাই? যাতে করে আমি বাঁচতে পারি। যাতে করে আমি বাঁচতে পারি এই অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কোন ভাগ? অ্যাডভার্বিয়াল ক্লজ। কোন উদ্দেশ্যে দিয়ে প্রশ্ন করলে, পারপাস বোঝালে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। নেক্সট নাম্বার 4, আই লাইক হার আমি তাকে পছন্দ করি, অ্যাজ সি ইজ অনেস্ট যেহেতু সে হয় সৎ, বা কারণ যে হয় সৎ। তাহলে আমি তাকে পছন্দ করি এই অংশটা স্বাধীন বাক্যাংশ, নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে। আর অ্যাজ সি ইজ অনেস্ট যেহেতু সে হচ্ছে সৎ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে কোন সেন্টেন্সে? কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যে। এখানে দেখে নেব এই সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাজ সি ইজ অনেস্ট এটা কিসের কাজ করছে? আমি তাকে পছন্দ করি কেন? কেন, কারণটা কি? তাহলে কারণ বোঝালে, কারণ দিয়ে, কোন কারণে, কারণ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় যে সাবঅর্ডিনেট ক্লজে তাকে বলা হয় সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাজ সি ইজ অনেস্ট এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট লক্ষ্য করি, হি ইজ সো উইক সে এতই দুর্বল, সরি উইক স্পেলিংটা এখানে ডব্লিউ ই এ কে হবে, ডব্লিউ ই কে তো সপ্তাহ, ডব্লিউ ই এ কে। হি ইজ সো উইক সে এতটাই দুর্বল, দ্যাট যে হি ক্যান নট ওয়াক সে কি করতে পারে না? হাঁটতে পারে না। তাহলে এটা, এই বাক্যটা দুটো অংশ, একটা হচ্ছে হি ইজ ভেরি উইক সে হচ্ছে খুবই দুর্বল, আর একটা হলো হি ক্যানট ওয়াক সে হাঁটতে পারে না। এই দুটোকে যোগ করে কমপ্লেক্স সেন্টেন্সে যোগ করেছি এবং করেছি হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। এই অংশে একটি প্রিন্সিপাল ক্লজ রয়েছে, একটি সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। এই কোনটা প্রিন্সিপাল ক্লজ? এখানে হি ইজ উইক এই অংশটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? এই যে সো দ্যাট হি ক্যান নট ওয়াক যাতে করে, সো দ্যাট হি ক্যান নট ওয়াক এই অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। কিসের কাজ করছে এখানে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা?
সাবঅর্ডিনেট ক্লজটা কাজ করছে, সে দুর্বল, তার ফলে কি, তার রেজাল্টে কি, তার ইফেক্টে কি। তাহলে রেজাল্ট বোঝালে বা ইফেক্ট বোঝালে তাকে আমরা বলি অ্যাডভার্ব। আর যে বাক্যাংশের দ্বারা রেজাল্ট বা ইফেক্ট বোঝায় তাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে সো দ্যাট হি ক্যানট ওয়াক, এই অংশটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ বা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট লক্ষ্য করি নাম্বার 6, হি লুকড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়েছিল, অ্যাজ ইফ আই ওয়্যার ম্যাড, যেন আমি হচ্ছি পাগল। এরপরে ওয়্যার কেন বসলো, আমরা সেই সাবজাংটিভ মুড করেছিলাম, অবাস্তব কোন চিন্তা ভাবনা বোঝালে আয়ের পরও কি বসতে পারে, ওয়াজ না বসে কি বসতে পারে, ওয়্যার বসতে পারে। নেক্সট লক্ষ্য করি, আমরা এটাই লক্ষ্য করি যে হি লুকড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়েছিল যেন আমি পাগল। তাহলে সে আমার দিকে তাকিয়েছিল, হি লুকড অ্যাট মি অংশটা হলো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, কারোর উপর নির্ভরশীল নয়। আর অ্যাজ ইফ আই ওয়্যার ম্যাড, যেন আমি পাগল, এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা কিসের কাজ করছে এখানে বাক্যে, অ্যাজ ইফ আই ওয়্যার ম্যাড, যেন আমি পাগল। সে আমার দিকে তাকিয়েছিল কিভাবে তাকিয়েছিল, হাউ ডিড হি লুক অ্যাট মি, সে আমার দিকে কিভাবে তাকিয়েছিল, যেন আমি পাগল। তাহলে হাউ দিয়ে প্রশ্ন করলে প্রিন্সিপাল ক্লজকে, হাউ দিয়ে প্রশ্ন করলে আমরা যে সাবঅর্ডিনেট ক্লজের উত্তর পাই তাকে বলা হয় সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখানে ম্যানার বোঝাচ্ছে, তাই অ্যাজ ইফ আই ওয়্যার ম্যাড এটা হলো সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট নাম্বার 7 লক্ষ্য করি, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই উইল নট গো, আমি যাব না। তাহলে এই বাক্যে দুটো অংশ, আই উইল নট গো, আমি যাব না, এটা স্বাধীন বাক্যাংশ, কারোর উপর নির্ভরশীল নয়। আর ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কেন, যদি বৃষ্টি হয় তবে কি। তাহলে অনেক অংশই আমাদের কাছে বাক্যটার অর্থটা, বাক্যের অর্থটা সুস্পষ্ট নয়, নিজে নিজে স্ট্যান্ড করতে পারছে না, বাক্যটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে না, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কোন ভাগ, সাবঅর্ডিনেট ক্লজে দেখবো এখানে এটা অ্যাডভার্বের কাজ করছে। কেন, এর দ্বারা কোনো কন্ডিশন বোঝাচ্ছে বা শর্ত বোঝাচ্ছে। কি করে বুঝলে তুমি, আমি যাব না, কোন উদ্দেশ্যে যাব না, কোন উদ্দেশ্য নয়, কোন শর্তে যাব না, কোন কন্ডিশনে যাব না। কন্ডিশনটা হচ্ছে এইটাই, যদি বৃষ্টি হয়। তাহলে কন্ডিশন বা কোন শর্তে দিয়ে প্রশ্ন করলে আমরা যদি যে সাবঅর্ডিনেট ক্লজের উত্তর পাই তাকে বলা হয় সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। নেক্সট নাম্বার 8 লক্ষ্য করি, দো হি ইজ পুয়ার, যদিও সে হয় গরিব, হি ইজ নট ডিসঅনেস্ট, সে অসৎ নয়, মানে সে সৎ। তাহলে এই বাক্যে দুটো অংশ, হি ইজ নট ডিসঅনেস্ট এই অংশটা স্বাধীন বাক্যাংশ, আর দো হি ইজ পুয়ার এটা হলো পরাধীন বাক্যাংশ বা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর বাকি অংশটা হলো হি ইজ নট ডিসঅনেস্ট, এই অংশটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্যাংশ বা মেন বাক্যাংশ বা প্রিন্সিপাল ক্লজ। দো হি ইজ পুয়ার, এই সাবঅর্ডিনেট ক্লজটা কিসের কাজ করছে এখানে, এর দ্বারা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, বৈপরীত্য বোঝাচ্ছে, কন্ট্রাস্ট, কনসেশন বোঝাচ্ছে, কন্ট্রাস্ট বোঝাচ্ছে। বা একটা জিনিস আশা করা যাচ্ছিল কিন্তু সে নয়, আমরা কি ভাবছিলাম যে গরিব মানে সে সৎ হবে না, সে অসৎ হবে। তাহলে একটা জিনিস আশা করা যাচ্ছিল, সেই জিনিসটা যদি না হয় সেই ক্ষেত্রে কন্ট্রাস্ট বোঝায়, তাই তো, বা বৈপরীত্য বোঝায়, মানে বৈপরীত্য, একটার সাথে আর একটা বিপরীত ধর্মী, তাই তো, পুয়ার ডিসঅনেস্ট এটা। তাই হি ইজ নট, দো হি ইজ পুয়ার এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ, যার দ্বারা কন্ট্রাস্ট বা কনসেশন বোঝাচ্ছে। একটা জিনিস আশা করা যাচ্ছিল, সেই জিনিস যদি না হয় তাহলে সেক্ষেত্রে এই কন্ট্রাস্ট ব্যবহার করা হয় অ্যাডভার্বিয়াল ক্লজে। নেক্সট, হি ইজ টলার দ্যান হিজ ব্রাদার, বাক্যটা কিরকম দেখাচ্ছে না, হি ইজ টলার দ্যান হিজ ব্রাদার, ইজটা উজ্জ্ব আছে এখানে। তাহলে হি ইজ টলার এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কারোর উপর নির্ভরশীল নয় বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর দ্যান হিজ ব্রাদার মানে দ্যান হিজ ব্রাদার ইজ, তাই তো, কারণ আমরা জানি ক্লজ বা বাক্যাংশ মানেই সেখানে সাবজেক্ট থাকবে আর ফাইনাইট ভার্ব থাকবে, না হলে সেটা ক্লজ হবে না। প্রিন্সিপাল ক্লজ বলো বা সাবঅর্ডিনেট ক্লজ বলো, প্রিন্সিপাল ক্লজ কারোর উপর নির্ভরশীল নয়, আর সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। তাই এটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ কারোর উপর নির্ভরশীল নয়। আর দ্যান ইজ ব্রাদার বা দ্যান ইজ ব্রাদার ইজ এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কিসের কাজ করছে এখানে, কম্প্যারিজন বা তুলনা বোঝাচ্ছে। তুলনা মানে কি, সে হচ্ছে এখানে তার সাথে তার ভাইয়ের তুলনা করা হচ্ছে, তাই তো, যে সে হচ্ছে টল নয়, টলার, তার ভাইয়ের থেকেও, তার ভাইও লম্বা সেও লম্বা, কিন্তু সে তার ভাইয়ের থেকেও লম্বা। তাহলে দেন হিজ ব্রাদার ইজ এই অংশটা কম্প্যারিজন বা ডিগ্রি বোঝাচ্ছে, তাই এটা এক ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে
প্রথমেই আমরা চিনতে শিখবো যে অ্যাডভার্বিয়াল ক্লজ কিভাবে তৈরি হচ্ছে, তাই তো? তাহলে আমরা প্রাথমিকভাবে একটা অ্যাডভার্বিয়াল ক্লজের ধারণা পেয়ে গেলাম। এই অ্যাডভার্বিয়াল ক্লজটা মনে রাখতে গেলে আমরা একটা সূত্র মনে রাখতে পারি নিজের থেকেই। এটা সূত্র টি পি স্কোয়ার আর স্কোয়ার এম সি কিউ, এটা মনে রাখবে। তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হয়ে যাবে। টি মানে টাইম, পি স্কোয়ার মানে দুটো পি, প্লেস আর পারপাস, আর স্কোয়ার মানে রিজন আর রেজাল্ট, এম মানে ম্যানার, আর সি কিউ মানে তিনটে সি, সি ফর কন্ডিশন বা শর্ত, সি ফর কন্ট্রাস্ট বা কনসেশন, আর সি ফর কম্প্যারিজন। তাহলে এই অ্যাডভার্বিয়াল ক্লজটা মনে রাখার জন্য টি পি স্কোয়ার আর স্কোয়ার এম সি কিউ, ওই সূত্রটা আমরা মনে রাখবো। বা তোমরা নিজের থেকেও একটা সূত্র বানিয়ে নিতে পারো, এই সূত্রটা মনে রাখতে হবে কোনো মানে নেই। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো ক্লাসের প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে গিয়ে, আমি সেই ক্লাসটা তোমাদের জন্য বানিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।